ভুয়া কোভিড রিপোর্ট দিয়ে কোটি টাকার ব্যবসা করা রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ। প্রধান কার্যালয় সিলগালা, চেয়ারম্যান শাহেদের কুকীর্তি ফাঁস। ইতালিতে ফেরা অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি করোনা পজিটিভ। ঢাকার সঙ্গে বিমান চলাচল বন্ধ এক সপ্তাহ, শূন্য হচ্ছে দেশের ভাবমূর্তি। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মত বিশেষজ্ঞের, একদিনে আরো ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩,০২৭ জন। বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকেই তাকিয়ে বিএনপি, পরিবারই ঠিক করবে পরবর্তী পদক্ষেপ। দিকে দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। জালিয়াতির মাধ্যমে ৬,০০০-এর বেশি ভুয়া কোভিড রিপোর্ট তৈরি, অনুমতি না থাকার পরও টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ, অনুমোদনহীন কিট রাখা সহ নানা অনিয়মের অভিযোগে উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার রাতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। সিলগালা হলো রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা। ৬,০০০-এর বেশি মন গড়া কোভিড রিপোর্ট নিয়ম বহির্ভূতভাবে নমুনা সংগ্রহ করে ৩ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই আইসিইউতে যে অবস্থা দেখা গেল, এটা কোনো নর্মাল ওয়ার্ডও না, কারণ এখানে পুরানো কাঁথা বালিশ থেকে শুরু করে সবাই এখানে আছে। এর যে ডায়াগনোসিস ল্যাব, এই ল্যাবে কোনো মেশিন নেই এবং এখানে কোনো টেস্ট না করে রিপোর্ট দেওয়া হতো। এবং এটার ফ্রিজের মধ্যে এক অংশে পাওয়া গেছে রিয়েজেন্ট আর দ্বিতীয় অংশে পাওয়া গেছে মাছ। মঙ্গলবার রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে চালানো অভিযানেও মিলে ভুয়া কোভিড রিপোর্ট তৈরি সহ জালিয়াতির নানা চিত্র। নমুনা সংগ্রহের বুথ, কোভিড পরীক্ষা কেন্দ্র কিংবা হাসপাতাল না হওয়ার পরও সেখানে মিলেছে কোভিড নমুনা আর অনুমোদনহীন অসংখ্য কিট। এছাড়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের কক্ষ থেকে উদ্ধার করা হয় 2টি ওয়াকি টকি। পরে সিলগালা করে দেওয়া হয় কার্যালয়টি। হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং ৫-৭ দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। আমরা কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়েছি, একই সাথে সেই ভুয়া রিপোর্টও পেয়েছি। এদিকে ভবন মালিকের অভিযোগ, চুক্তি শেষ হওয়ার পরও কার্যালয় দখলে রাখা হয়। হুমকি দেওয়া হতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে। ওই লোকটা বাড়ানো হওয়ার পরে অনেক লোকজন আসা যাওয়া করতো, গানম্যান টানম্যান, বাট আমরা এগুলো নিয়ে চিন্তা করতাম যে কি করে না করে, কিন্তু সে বলতো সে প্রাইম মিনিস্টারের লোক, অমুকের লোক। এদিকে ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা ও ২০১৭ সালে মিরপুর শাখার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। র্যাবের ভ্রাম্যমাণ আদালত জানায়, লাইসেন্স নবায়নের জন্য বেশ কয়েকবার জরিমানার মাধ্যমে সতর্ক করা হয় হাসপাতালটিকে। নানা অনিয়মের অভিযোগে রাতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে শুধুমাত্র এই যে প্রতারণা না, সে যে এই টাকা কোথায় পাচার করেছে, কি করেছে, মানে মানি লন্ডারিং মামলাও কিন্তু হয়তো তদন্ত সাপেক্ষ হতে পারে। সে যেই হোক না কেন, তার যাই পরিচয় থাক না কেন, তার বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নেই। সন্ধ্যায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বেরিয়ে আসছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের জালিয়াতির চাঞ্চল্যকর সব তথ্য। নানা নামে নানা পরিচয়ে নিজেকে জাহির করে বিভিন্ন সময়ে হাতিয়ে নিয়েছেন অর্থ, কয়েক বছরই বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। তার বিরুদ্ধে রাজধানীতেই রয়েছে ৩২টি মামলা। আওয়ামী লীগ সমর্থিত একটি অঙ্গ সংগঠন মোহাম্মদ শাহেদ নামেই পরিচিতি, আসল নাম শাহেদ করিম। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান তিনি। সুতরাং আমার কাছে সাতক্ষীরার এক নিম্নবিত্ত পরিবারের সন্তান শাহেদ কয়েক বছরই হয়েছেন কোটি কোটি টাকার মালিক। মিডল অফ জানুয়ারির মধ্যে আপনাকে ইলেকশন ২০১১ সালে ধানমন্ডিতে MLM ব্যবসা করে গ্রাহকদের ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেন। তখন লোকে তাকে চিনত মেজর ইফতেখার করিম নামে। এবং এইগুলা মানার কখনো মেজর, কখনো সচিব। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর APS হিসেবেও নিজের পরিচয় দিয়েছেন। মার্কেন্টাইন কোঅপারেটিভ থেকে ৬ কোটি টাকা ঋণ নেওয়ার নথিতে নিজেকে অবসরপ্রাপ্ত কর্নেল হিসেবে জাহির করেন। এ বিষয়ে আদালতে 2টি মামলা চলছে এখনো। শাহেদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় 2টি, বরিশালে 1টি, উত্তরা থানায় 8টি মামলা সহ রাজধানীতে 32টি মামলা রয়েছে। ২০০৯ সালের জুলাই মাসে প্রতারণার মামলায় তাকে একবার গ্রেফতারও করা হয়েছিল। যারা পাওনাদার আসতেন তাদেরকে দেখাইতো যে উনি বিভিন্ন লোকজনদের, মন্ত্রী মহোদয়দের সাথে পরিচয়, সেই ভয়ে অনেকেই টাকা চাইতে ওনার কাছে যেত না।
সাংবাদিকের সাংবাদিক দেখা এগুলো করতেছে, মানুষের হয়রানি করতেছে। লগের দুটো বডিকে দেয়, মানুষের গুলি করে দিব, এগুলো ভয় ভীতি দিয়ে টাকা পয়সা দিতে চায় না, এগুলো করে আর কি, বুঝছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অবস্থান নিরূপণ সাপেক্ষেই আমরা তার গ্রেফতারের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এই যে অর্থ যে সে লাভ করেছিল বা সে আত্মসাৎ করেছিল, এই টাকাটি কোথায় গিয়েছে, কোন কোন উৎসে সে ব্যবহার করেছে এবং সেটা দেশের বাইরে পাঠিয়েছে কিনা, এটা আমরা চেক ব্যাক করে দেখব। সোমবার রাজধানীর উত্তরা এবং মিরপুরে শাহেদের মালিকানাধীন রেজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। উঠে আসে অনিয়ম ও প্রতারণার নানা চিত্র। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে কোভিড-19 টেস্টের নামে ভুয়া রিপোর্ট তৈরি সহ নানা অনিয়ম ও জালিয়াতির খবর বেরিয়ে আসার পর হাসপাতালটির চেয়ারম্যান ও রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের ছবিও প্রকাশ করেন অনেকে। করোনার মতো এমন ভয়াবহ দুর্যোগের সময়েও মানুষের চিকিৎসাকে পুঁজি করে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। ফেসবুকে বিভিন্ন টাইমলাইনে পাওয়া যায় হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সাথে ক্ষমতাধর ব্যক্তিদের ছবি। ক্ষমতাশীলদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তার আড়ালে নানা দুর্নীতির সমালোচনা করেন বিভিন্ন জন। এত অনিয়ম করেও দীর্ঘদিন কিভাবে ধরাছোঁয়ার বাইরে শাহেদ, তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। নানা কুকর্ম করেও বিভিন্ন সময় গণমাধ্যমে সমাজসেবক হিসেবে নিজেকে জাহির করা মোহাম্মদ শাহেদকে নিয়ে পোস্ট দিয়েছেন গণমাধ্যম কর্মীরাও। নিম্নবিত্ত পরিবারে জন্ম নিয়ে কয়েক বছরেই শত শত কোটি টাকার মালিক হওয়া নিয়েও অনেকে প্রশ্ন তোলেন ফেসবুকে। কখনো মেজর, কখনো সচিব, বিভিন্ন পরিচয়ে নানা সুযোগ নেয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় তীব্র নিন্দা জানান সাধারণ মানুষ। বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি ও অপরাধে বেশ কয়েকটি মামলাও হয়েছে রিজেন্ট গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে। এমন একজন অপরাধী কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই পর্যন্ত আসলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ইতালিতে ফেরা অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশির দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইতালি। সোমবার বাংলাদেশ থেকে যাওয়া 225 যাত্রীর মধ্যে ইতালি বিমানবন্দরই পরীক্ষায় 12 জনের দেহে করোনা শনাক্ত হয়। ভেনিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে প্লেনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। রোম এয়ারপোর্টে বাংলাদেশ থেকে আসা 225 জনকে পরীক্ষা করে তৎক্ষণাৎ 12 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। আর এই ফলশ্রুতিতে বন্ধ করে দেওয়া হলো প্লেন যোগাযোগ। এই বিমান যোগাযোগ বন্ধ হওয়াতে ভোগান্তিতে পড়বেন ইতালিতে ফিরতে চাওয়া অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা যে বিমান অফিসে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় লিস্টে নাম আসে নাই, কিন্তু আমরা বলছি যে আমাদের প্রথম লিস্টে নাম ছিল, এটা দেখানোর পরে আমাদের কোনো ঝামেলা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যারা ইতালিতে ফিরে এসেছেন সেই বাংলাদেশিরা 14 দিনের হোম কোয়ারেন্টাইন মানেননি। যত্রতত্র ঘোরাফেরা করা এবং সাধারণ মানুষের মাঝে তাদের ভাইরাসটিকে ছড়িয়ে দেওয়াতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশি কমিউনিটির লোকজন এবং স্থানীয় ইতালিয়ানরা। বাংলাদেশের ভাইদেরকে এই করোনা পজিটিভ আসছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমরা বাংলাদেশি কমিউনিটি যারা আছে এখানে খুব আতঙ্কের মধ্যে আছি। রোমের অঞ্চলের বাংলাদেশিদের সকলকে করোনা ভাইরাসের পরীক্ষার আওতায় আনার কথা জানিয়েছেন সরকার। আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতির যদি উন্নত না হয় তাহলে দীর্ঘমেয়াদী ইতালিতে বিমান চলাচলের বাধার সম্মুখীন হতে পারেন বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কোভিড হাসপাতালে নমুনা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে ক্ষোভ আর আতঙ্ক। মনগড়া সনদ নিয়ে বিদেশে গিয়ে করোনা শনাক্ত হওয়ার মতো ঘটনাও ঘটছে। শ্রমবাজারে এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। কোভিড-19 লক্ষণ নিয়ে নমুনা দিতে হাসপাতালগুলোতে প্রতিদিনই মানুষের দীর্ঘ সারি। লক্ষ্য একটাই, শারীরিক অবস্থার সঠিক তথ্য পাওয়া। অথচ সম্প্রতি করোনা টেস্ট নিয়ে প্রতারণার ভয়াবহ চিত্র গণমাধ্যমে উঠে আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা যে ছিনিমিনি খেলছে
পজিটিভ থাকলে নেগেটিভ বলছে, নেগেটিভ থাকলে পজিটিভ বলছে। এতে আমরা অলওয়েজ ঝুঁকিপূর্ণ থেকেই যাচ্ছি। কাঙ্ক্ষিত রিপোর্ট, সেই রিপোর্টটা আমরা কোথায় গেলে পাবো, তো সেটা নিয়ে সবাই আমরা আতঙ্কিত। ভুল তথ্য দিয়ে আমাদেরকে আরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মহামারীর এমন সময় কোভিড টেস্টের প্রতারণাকে মারাত্মক অপরাধ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরকম হলে মানুষের আস্থা উঠে যাবে এবং আমরা সত্যিকার যে আক্রান্ত তাকে খুঁজে পাবো না। যারা এখন অভিযুক্ত হয়েছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল আইন, এই আইনে এটা সুযোগ আছে শাস্তি দেওয়ার। বৈশ্বিক মন্দার এ সময় ভুয়া রিপোর্টের কারণে প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি সহ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। অভিবাসীদের ক্ষেত্রে এইটা আর একরকম হয়রানির অবস্থা তৈরি করে দেয় যে যারা গেল এখান থেকে নেগেটিভ রিপোর্টটা নিয়ে এবং বাইরের দেশে যে পজিটিভ রিপোর্টটা পেল, এবং এই অভিবাসীদের অবস্থাটা তাহলে কি দাঁড়ায়। গত ৮ মার্চ দেশে সংক্রমণের পর এখন পর্যন্ত কোভিড-19-এ আক্রান্ত হয়েছে প্রায় 1,70,000 মানুষ। প্রাণ হারিয়েছে 2,000-এর বেশি মানুষ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। সিকিউরিটিজ কোম্পানির নামে স্বামী স্ত্রী লোপাট করেছেন শত কোটি টাকা, পথে বসেছেন 22,000 ক্ষুদ্র বিনিয়োগকারী, ডিবির হাতে গ্রেফতার। দেশে করোনা আক্রান্ত আরো 55 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,151 জনে। 13,173 জনের নমুনা পরীক্ষায় 3,027 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন 1,68,645 জন। মঙ্গলবার দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি। মঙ্গলবার জানা গেল নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,027 জনের দেহে। আবারও মৃতের সংখ্যা অর্ধশতাধিক। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন এবং এ পর্যন্ত 78,102 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সবশেষ একদিনে মৃতদের 46 জনই 50 ঊর্ধ্ব। এ পর্যন্ত মারা যাওয়াদের 51%-এরও বেশি ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্যকর জীবনযাপনে রোগ প্রতিরোধ বৃদ্ধি সহ দেহের সকল কার্যক্রম বেশি ভালোভাবে চলমান হয়। স্বাস্থ্যকর জীবনযাপনের অর্থ যথেষ্ট পরিমাণে তাজা ফল, শাকসবজি সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ, যেমন বনজ প্রাণীজ আমিষ করা, পর্যাপ্ত পানি পান করা, ধূমপান ও সকল প্রকার তামাক ও তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করা। পরিবর্তিত বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় বুলেটিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী এহসান জুয়েল। গত 24 ঘন্টায় 3,027। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন আর সুস্থ হয়েছেন 1,953 জন। আমরা যদি মোট নমুনা পরীক্ষার তুলনায় কতজন শনাক্ত হচ্ছেন সেই সংখ্যাটা দেখতে যাই, সে হারে আমরা দেখব গত কিছুদিন ধরেই এই সংখ্যাটা 20-এর কাছাকাছি ছিল, তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ এই সাম্প্রতিক সময়ে সেটি 22-এর কাছাকাছি হয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা পেয়েছি 22.98%। আমরা এরপর দেখে আসতে চাই দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন জেলা। এরকম 60টি জেলার তুলনা যদি আমরা করি তবে আমরা দেখব সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশে চট্টগ্রামে। সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা 9,888। এরপরে নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, ঢাকা, বগুড়া ও সিলেট। এখন পর্যন্ত ঢাকায় আক্রান্তের সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি আক্রান্ত আছে মিরপুরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,415 জন, উত্তরাতে 716 জন, মোহাম্মদপুরে 641 জন, মোয়াখালীতে 577 জন, যাত্রাবাড়িতে 547 জন, মুগদাতে 522 জন, ধানমন্ডিতে 512 জন। অধিদপ্তরের আজকের ব্রিফিংয়ে বলা হয়েছে যে সারা দেশে টিকা দেওয়া কার্যক্রম অব্যাহত আছে, তাই মহিলারা টিটি টিকা এবং শিশুদের জন্য যে প্রয়োজনীয় টিকা সেটি খুব স্বাভাবিকভাবে তারা নিতে পারবেন। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের গেল 4 সপ্তাহ ও চলতি সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ বলছেন এখনই নিশ্চিত হবার সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো
বাংলাদেশে সংক্রমণের হার তরতর করে নেমে যাবে না বলেও মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশে 18তম সপ্তাহে এসে আগের চেয়ে 4 সপ্তাহের তুলনায় সংক্রমণের গড় কমেছে মৃত্যুর সংখ্যাও। এসব তথ্যের সঙ্গে একমত অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন শীল মনে করেন জুনেই পিক ছিল ঢাকায়, তবে অন্য কোনো জেলায় হয়তো তা বিচ্ছিন্নভাবে ওঠানামা করতে পারে। ভাইরাসকে একটা মেজর ইমিউন বেসের মুখোমুখি হতে হয়, তখন ম্যাসিভ মিউটেশন হয়। সেই মিউটেশনটা অনেক সময় ভাইরাসের তীব্রতা বাড়তে পারে, আবার কমে যেতে পারে। বেশি মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা থাকে তখন ভাইরাসের মাল্টিপ্লিকেশন একেবারে কমে যায়, এনভায়রনমেন্টের পরিমাণ কমে এবং শেষে এক পর্যায়ে এটা ধীরে ধীরে কিন্তু আমাদের সমাজ থেকে বা এনভায়রনমেন্ট চলে যায়। আইডিসিআর বলছে কিট স্বল্পতায় 17-18তম সপ্তাহে কিছুটা কম ছিল পরীক্ষার সংখ্যা, তাই নিশ্চিতভাবে বলা যাবে না পিক ছিল জুনেই। গত সপ্তাহে ঝামেলা ছিল ব্যবস্থাপনায় টেস্টিং কিট নিয়ে, ফলে সবাইকে টেস্ট করা যায়নি। স্যাম্পল সংগ্রহ করার পরে টেস্ট এখন সেগুলো করা হবে। আর যদি কমেই থাকে সেটা ভালো খবর। তা আমাদের আগামী সপ্তাহ এবং তারপরের সপ্তাহ দেখতে হবে যে প্রবণতা কেমন। তবে এদেশে সংক্রমণের চূড়া অন্য দেশের মতো নির্ধারণ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সংক্রমণের গতি প্রকৃতি নির্ধারণ সহ নির্ণয়ের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। প্রত্যেক দেশে যেটা দেখেছে যে 100 থেকে 150 দিনের মধ্যে কিন্তু ওরা নিচে নেমে গেছে। এটার কারণ হচ্ছে ওটা নিচে নামার জন্য কতগুলো কর্মকাণ্ড আছে যেগুলো ওরা করেছে বলে ওরা নিচে নেমেছে। আমাদের এখানে ওই কর্মকাণ্ডগুলো নেই। গত 7 দিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমিত 20 দেশের তালিকায় 16তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে নিচের দিকে নামছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তবে পরীক্ষার সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের চূড়া নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 100 জন অতিক্রম করতে সময় লেগেছিল 1 মাস 2 দিন, আর 500 জন পেরোতে সময় লেগেছে মাত্র 9 দিন। তারপরে 7 দিনে রোগীর সংখ্যা 1000, শেষ 1.5 মাসে রোগীর সংখ্যা পেরিয়েছে 10,000-এ। বর্তমানে রোগীর সংখ্যা 10,180 জন। সিভিল সার্জনের দাবি, করোনার বিশেষত্ব অনুযায়ী চট্টগ্রাম জুন মাসের শেষে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে এসেছে। আর মেয়র বলছেন পরীক্ষার তুলনায় শনাক্তের হার এই মাসে নেমে এসেছে। মৃত্যু হার চট্টগ্রাম যেটা 2-এর উপরে ছিল সেটা কয়েকদিন ধরে আমাদের 2-এর নিচে চলে আসছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক। পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তকারীর সংখ্যা বাড়বে, কিন্তু পার্সেন্টেজ বাড়ে না, পার্সেন্টেজ কমছে। এটা 12 এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী মারা যাওয়ার পর 1 মাসেরও কম সময়ে মৃতের সংখ্যা পৌঁছে যায় 100-তে। আর সবশেষ রোববার 6 জন সহ বর্তমানে মৃতের সংখ্যা 195 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য বিভাগ বলছে বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা তুলনামূলক কমছে। কিন্তু আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন এখানকার চিত্র পুরোপুরি ভিন্ন। হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমছে বলে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন নানা জটিলতায় করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালের চেয়ে বাসাতে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সঠিক চিত্রটা এভাবে আমরা করতে পারি না, আমাদের হাসপাতালে ভর্তির হার অনেক কমে গেছে এবং চাপ অনেক কমে গেছে। এখনো নমুনা দেওয়ার পর দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। আগে প্রতিদিন 600 থেকে 700 নমুনা পরীক্ষা হলো, এখন তা 1300 ছাড়িয়েছে। কিন্তু পরীক্ষার হার বাড়িয়ে চূড়ান্ত সময় নির্ধারণের কথা বলছেন এই চিকিৎসক। টেস্ট করে এটা তাও 1 মাস করতে হবে, করার পরে বলা যাবে যে এটা কমছে কি বাড়ছে। এখনো এটা আগের মতোই আছে, এটা বাড়ছেও না কমছেও না। চট্টগ্রামে বর্তমানে বিশেষায়িত সরকারি হাসপাতালগুলো ছাড়াও 2টি ফিল্ড হাসপাতাল এবং 6টি আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকেই তাকিয়ে তার দল। তবে এক্ষেত্রে পরিবারের মতামতকেই প্রাধান্য দিতে চান তারা। এদিকে এখনই কিছু বলতে চাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রীর ভাই ও বোন। এমআর আমিনের রিপোর্ট। রাজনৈতিক ও আইনিভাবে ব্যর্থ হওয়ায় পরিবারের আবেদনে 6 মাসের জন্য মুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে মুক্তির মেয়াদ শেষ হয়েছে 3.5 মাস। বাকি 2.5 মাস পর কি হবে এ নিয়েই এখনই শুরু হয়েছে আলোচনা। বিএনপি নেতারা বলছেন পরিবারের সিদ্ধান্তের পরই করণীয় ঠিক করবে দল। আইনের মধ্য থেকেই যেভাবে ওনাকে মুক্ত থাকার সময়টা দেওয়া হয়েছে
সেইভাবেই সরকারের কাছ থেকে সুবুদ্ধির উদয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে যখন নির্বাহী আদেশের মাধ্যমে উনি মুক্ত হলো, আমি আশা রাখি যে বর্তমান সরকার প্রধান অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনটাকে স্থায়ীভাবে করবেন এবং আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। বেগম জিয়ার মুক্তির জন্য এর আগে সরকারের দ্বারস্থ হয়েছিলেন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম ইস্কান্দার। দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু এবার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। বড় যেহেতু দায়িত্ব ছিল ওটাই নিয়ে আসার, সে অসুস্থ ছিল, সেই জন্য আমি করেছি, আমার দায়িত্বটুকু আমি পালন করেছি। কার সাথে ডিসকাস করবে, কি করবে, আমি এগুলোর সম্বন্ধে কিছু বলতে পারবো না। জামিনের বিষয়ে যাতে আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো উদ্যোগ বা আবেদন কোনো কিছু থাকবে? না, আমি আপনাকে বললেই আপনি ওইটা ইয়ে করে দেবেন, আমি কিছু বলতে চাই না। যদিও মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধি ও মুক্তির শর্ত শিথিলের আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রোকারেজ হাউস খুলে 22,000 ক্ষুদ্র বিনিয়োগকারীর শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক দম্পতি। তাদের গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত ব্রোকারেজ হাউস, যেটি পরিচালনা করতেন মোহাম্মদ শহীদুল্লাহ ও নিপা সুলতানা নূপুর দম্পতি। এই ব্রোকারেজ হাউসে 22,000 ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার কেনা বেচার জন্য প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করে। এর মধ্যে 18 কোটি টাকা শহীদুল্লাহ নূপুর দম্পতি অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেয় আর 30 কোটি টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে আত্মসাৎ করে। গ্রাহকদের অভিযোগে আত্মগোপনে থাকা এই দম্পতিকে সোমবার নোয়াখালী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে উনি এই টাকাটা আত্মসাতের জন্য এখান থেকে উঠিয়ে নিয়েছে এবং 22,000 বিনিয়োগকারীর যে বিনিয়োগ আছে সেটাও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আত্মসাৎ করা অর্থ ফেরত পেতে তদন্ত চালাচ্ছে ডিবি পুলিশ। আমরা সবগুলো মামলা তদন্ত করব, তদন্ত করে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওনাদের মাধ্যমে আমরা জানবো যে কি অ্যানোমালিজ এখানে আছে, তারপর তাদের বিরুদ্ধে প্রকৃত আইনানুগ ব্যবস্থা নেব। এই ঘটনায় প্রতারক শহীদুল্লাহ নূপুর দম্পতির এক সহযোগীকেও গ্রেফতার করেছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কাজের লোক সেজে বাসায় আসা যাওয়ার মাধ্যমে জেনে নেওয়া হতো সব তথ্য, এরপর কাটা হতো ডাকাতির ছক। গাজীপুরের বাঘলবাড়িতে এমন ঘটনায় জড়িত 6 ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করলেও স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। রাজিবুল হাসানের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় গভীর রাতে মুখোশ পরা ডাকাত দল ডাকাতির পর অধ্যাপকের বাসা থেকে বের হচ্ছে। গত 24 জুন রাতে বাসার সামনে ও পিছন দিক দিয়ে দুটি গ্রুপে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরে পরিবারের 3 শিশু ও 2 নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে যায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল। অধ্যাপক অজ্ঞাত 7-8 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একে একে 6 ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জহিরের বাসার সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে লুট হওয়া কিছু স্বর্ণালঙ্কার ও আরেকজন সুলতানের বাড়ি থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ছুরি ধরে ধাক্কা দিয়ে ওই ইয়ার উপরে বসাই দিচ্ছে। রাত্রে ঘুমাইতেই পারে না, মনে হয় কি ওরা সামনে রয়েছে বা কিংবা আসতেছে। পুলিশ বলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। 10 জন ডাকাত এই ঘটনা সংঘটিত করেছে। এর মধ্যে 10 জনের মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর বাকি 4 জনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলতেছে। প্রায় 15 লাখ টাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট হলেও এই পর্যন্ত 5 লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর ওয়ারীতে লকডাউন যেন প্রহসনের রূপ নিয়েছে। ঠুনকো অজুহাতে একদিকে যেমন ঢোকা বের হওয়ার চেষ্টায় ব্যস্ত স্থানীয়রা, তেমনি চতুর্থ দিনেও প্রবেশ মুখ নিয়ে কাটেনি ধোঁয়াশা। আর কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। লকডাউনে থাকা ওয়ারীর এই বাসিন্দার চাই পাউরুটি। স্থানীয় দোকান থেকে এনে দেওয়া হলো, কিন্তু চলবে না তাতে। পাউরুটি কিনতে নিজেই যেতে চান ঠাটারি বাজারে। এমন আরো শত বাহানার মুখোমুখি হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। টাকা দেন, আমরা এনে দেই। অলিম্পিয়া বেকারি হোক বা অন্য ভালো কোনো কোম্পানিটা হোক, উনি ওগুলো নেবেন না। উনি কম দামি পাউরুটি খাবে, ওই বটগাছতলা
খাটের বাজার, কাপ্তান বাজার, বটগাছতলা, ওখানে একটা কি দোকান আছে, দোকান নাম উনি বলতে পারে না। যেটা প্রয়োজন না সেটাও চাচ্ছে, যেমন কালকে রাত্রেবেলা ধনা পাতা লাগবে 5 টাকার মাত্র, সেটার জন্য তারা আমাদের ফোন দিছে। তারপর আমাদের কন্ট্রোল টিম থেকে ফোন পাওয়ার পর আমরা সাথে সাথে আমাদের ভলান্টিয়ার সেটা দিয়ে আসছে। প্রথম দিন ঢোকা বের হওয়ার জন্য 2টি পথ নির্দিষ্ট করা ছিল, কিন্তু সোমবার থেকে জয়কালী মন্দির সড়ক সংলগ্ন গেট দিয়ে বের হওয়া ও টিপু সুলতান রোড দিয়ে ঢোকার পথ নির্ধারণ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পুলিশ ও স্বেচ্ছাসেবকদের। এখান দিয়ে শুধু যাবে, শুধু বের হবে, কিন্তু ঢুকবে হলো টিপু সুলতান রোড, সলিমুল্লাহ কলেজের গেট দিয়ে। এই রোড দিয়ে আপনি ঢুকতে পারবেন, বেরও হতে পারবেন, অনুরূপভাবে ওই রোড দিয়ে ঢুকতে পারবেন, বের হতে পারবেন। এদিকে নগর ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস লকডাউন বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন। সবাইকে অনুরোধ করব, আমাদের সকলেরই কষ্ট হচ্ছে, এই কষ্টটা সবাই একটু মেনে নিয়ে এটাকে যথার্থভাবে এটা পালন করবেন। যারা নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে প্রায় 50% পর্যন্ত এখানে সংক্রমিত হার আমরা লক্ষ্য করছি। 4 দিনেও ওয়ারিতে লকডাউন কার্যকরে অব্যবস্থাপনা দূর না হওয়ায় হতাশ নগরবাসী। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কায় টালমাটাল দেশের চাকরির বাজার। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইকেই উপায় হিসেবে দেখছে বহুজাতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এতে আঞ্চলিক অফিসে কর্মরতরাও চাকরি হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার প্রভাবে বেশি ভুগবে রেমিটেন্স ও রপ্তানি নির্ভর দেশগুলোর অর্থনীতি। তাই অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এখন করোনার সাথে যুদ্ধ না, নিজের ক্ষুধার সাথে যুদ্ধ করতেছে মানুষ। স্বপ্নের এই শহর বহু আশার হাতছানি। টাকার হিসেবে বিকোয় সব মৌলিক প্রয়োজন, কিন্তু ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া চাকরিটিও ছুটে যাওয়ায় নিঃস্ব হয়ে আবার ফিরে যাওয়া। কারো কারো তো ফেরার উপায়ও থাকে না। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। নোটিশ আকারে কোনো ফোকাস করে নাই, তারা আমাদেরকে উইদাউট স্যালারিতে বলতেছে লং টাইম। বড় ছোট বা মাঝারি, করোনা সংকটকালে বিনা নোটিসে সংকুচিত জীবনে আরও সংকুচিত হচ্ছে দেশি বা বিদেশি সব ধরনের চাকরির বাজার। আমাকে টেলিফোন করে আমার কোম্পানি থেকে বলা হলো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা রিপ্লেসমেন্টে যাচ্ছি এবং আপনি তাদের মধ্যে একজন, এবং আগামী কয়েক মাস পরে কি হবে আমি সেটাও জানি না। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, করোনায় চাকরি হারাতে পারেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ। এতে শুধু অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর চাকরিচ্যুত ও বেকারত্ব পরিস্থিতিও আশা জাগানিয়া নয়। আইএলও বলছে, আগামী 3 মাসে বিশ্বের 19.5 কোটি মানুষ তাদের চাকরি হারাতে যাচ্ছেন, যার মধ্যে 12.5 কোটির বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। দেশের শ্রমবাজার অলরেডি কিন্তু নানা ধরনের সমস্যা সংকুল। আমরা জানি শ্রমবাজারে 85%-এর বেশি তারা আছে অনানুষ্ঠানিক খাতে, এবং বাইরে থেকে এই শ্রমিকরা যদি ফিরে এসে এই শ্রমবাজারে জয়েন করে তাহলে কিন্তু শ্রমবাজারের উপর একটা অতিরিক্ত চাপ আসবে। বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা কাটাতে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইকেই একমাত্র প্রতিরক্ষা নীতি হিসেবে নিচ্ছে। ফলে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এই বেকারত্ব বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে রপ্তানি এবং শ্রম রপ্তানি নির্ভর অর্থনৈতিক দেশগুলো। বৈদেশিক বাণিজ্যমুখী যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে তার সাথে দেশের ভেতরের যে চাহিদা তাকে মাথায় রেখে এটা একটা অর্থনৈতিক পরিকল্পনাকে এখন একটা সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্য তৈরি করার সুযোগ আছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য দীর্ঘমেয়াদে আমাদের আসলে অর্থনীতিকে বহুমুখীকরণ করা দরকার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে 160 কোটি অস্থায়ী কর্মী ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বছরের দ্বিতীয় ভাগে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 30 কোটি 50 লাখ ফুল টাইম চাকরির সমান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের পর এবার পানির ভুতুরে বিলের বোঝা। একদিকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি, তার উপর বিলের খড়গ নেমে আসায় দিশেহারা রাজধানীবাসী। করোনাকালে 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি বিল আসার অভিযোগ এসেছে। বিষয়টিকে বেআইনি বলছে ক্যাব। অতিরিক্ত বিল সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। পাভেল আমিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। এই দুটো বিলের সাথে যে কিনাই কিন্তু বিলের গরমি। রাজধানীর আদাবরের বাসিন্দা ফুয়াদ নাসের করোনার আগে গড়ে পানির বিল দিয়েছেন 10,000 টাকার নিচে, আর বর্তমান সময়ে ভাড়াটিয়া কমেছে, তবু গত 2 মাস বিল দিয়েছেন 25,000 টাকার উপর। একই অবস্থা কুড়িলের কুলাউড়া সহ বিভিন্ন এলাকার। ভুতুরে বিলের খপ্পরে দিশেহারা নগরবাসী। মন গড়া একটা বিল ওয়াসা দিয়ে গেল আমাদের।
এখন এটা আমাকে হয়তো বা পে করতে হবে। যে বিল হয়ে গেছে এই বিল তুমি দিতে হবে, কালেকশন করতে হবে। এরই মধ্যে 1 এপ্রিল থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট পানির দাম 11 টাকা 57 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই এই বাড়তি বিল আদায় করছে ওয়াসা। হঠাৎ করে 3 টাকা 2.5 টাকা বাড়লো, 2 টাকা বেঁচেই থাকতে পারছেন, তার খাদ্য পাচ্ছেন না, তার সামগ্রিক ক্রাইসিস। এই অবস্থা একটা সরকারি সংস্থা কি করে দাম বাড়ায়? সুপেয় পানি সরবরাহ না করে উল্টো দাম বৃদ্ধি আইনসঙ্গত নয় বলে দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। ভুতুরে বিলের বিষয়েও ওয়াসার গাফিলতিকে দুষছে প্রতিষ্ঠানটি। কখনোই অধিকার পেতে পারে না সে তার মূল্য রেগুলেটেড মার্কেটে নিজে ইচ্ছা অনুযায়ী বাড়ায় নিতে পারে। এটাকে নিয়ন্ত্রণ করার সংস্থা থাকতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ, আইনি প্রক্রিয়া এটা নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াসার হাতে ছেড়ে দিতে পারে না। দায় মেনে নিলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন বাড়তি বিল সমন্বয় করা হবে। যাই না হোক না কেন, রায় যেটা হয়েছে তাই ইমপ্লিমেন্ট হবে। আরে আপনি তো প্রত্যেক মাসে বিল দিচ্ছেন, আজকে যদি আপনার কাছে বিলটা বেশি হয় কালকে আমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন 1996 অনুযায়ী প্রতি বছর 5% হারে পানির দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। গত এক যুগে 13 বার পানির দাম বাড়ানো হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নূরের উস্কানিতে ভিয়েতনামের হ্যানয়ে কিছু প্রবাসী বাংলাদেশ দূতাবাস দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি। ভিডিও মারফত একটা আন্দোলন শুরু করেছে। তারা বলছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশনগুলোকে তারা আক্রমণ করবে। এদের নেতৃত্ব দিচ্ছে একটা নতুন প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ। এর প্রধান বোধহয় হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির বিপি, যিনি ছিলেন নূর সাহেব নাকি জানি। প্রথমত তারা সব অবৈধ, তারা কোনো আইডিয়া তারা করতে চায় না, দেখায় কোনো ধরনের কপারেশন নেই। শুধু দাবি হলো যে তাদের বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং সরকার এক মাসের বেশি সময় লকডাউন না থাকলেও অচল অবস্থা কাটেনি পর্তুগালে। এছাড়া প্রতিবেশী স্পেনের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখন অনিশ্চয়তা প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মধ্যে। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের 4 মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলা সহ নানা শর্ত দিয়ে জুনের শুরু থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে হাঁটে পর্তুগাল। তবে রাজধানী লিসবনে সংক্রমণের ঊর্ধ্বগতি বরাবরই বাদ সেধেছে সে প্রক্রিয়ায়। সর্বোচ্চ তৎপরতার পরেও সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে অস্বস্তিতে সরকার। সেই সঙ্গে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ পর্তুগালকে রেড জোনের আওতায় রাখায় পর্যটকদের আনাগোনা না বাড়ায় হতাশা বেড়েছে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মধ্যে। প্রতিদিন লিসবন এবং লিসবনের আশেপাশে এলাকাগুলোতে দিন দিন ব্যাপক হারে করোনার পরিস্থিতি এবং সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। করোনার কারণে সব ফ্লাইট বন্ধ, টুরিস্টরা আসতে পারতেছে না, ব্যবসার এই কারণে সবার ব্যবসার খুবই খারাপ অবস্থা। অন্যদিকে পরিস্থিতি অনেকটা অনুকূল থাকায় স্বাভাবিক জীবনে ফিরছে স্পেন। তবে এখনো কাটেনি শঙ্কা। স্পেনে যে করোনা ভাইরাস এখন অনেক ভালোর দিকে, আমরা যারা ব্যবসায়ীরা আছি ব্যবসা বাণিজ্য এখন মন দেয়। আমাদের সাধারণ মানুষের মধ্যে এখনো আশঙ্কা কাটেনি, আমরা সবাই এখনো আতঙ্কিত আছি। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সীমান্ত খুলে দেয় স্থল পথে যাতায়াত বেড়েছে দুদেশের নাগরিক সহ ইউরোপীয়দের। এখনও কার্যত একই অবস্থায় পর্তুগালের রাজধানী লিসবন, যেখানে বসবাস করছেন পর্তুগালে থাকা অধিকাংশ প্রবাসী বাংলাদেশি। পর্যটক আনাগোনা না বাড়ায় তাদের কর্মসংস্থানও যথেষ্ট বাড়ছে না। সবার মনে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সবকিছু, যার উত্তর জানা নেই কারোরই। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে করোনা সংক্রমণ কমে আসায় পর্যায়ক্রমে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে চলার কারণেই করোনার প্রকোপ নিয়ন্ত্রণ আসছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের পক্ষ থেকে লকডাউন তুলে নেওয়ার ফলে স্বস্তি নেমে এসেছে জনমনে। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মিজান। মহামারী করোনা ভাইরাসের করাল থাবায় থমকে গেছে পুরো বিশ্ব, বদলে গেছে স্বাভাবিক জীবন ব্যবস্থা। করোনা ভাইরাস প্রতিরোধে কুয়েত সরকার ইতিমধ্যে লকডাউন ও কারফিউ জারি করেছেন। ফলে ধাপে ধাপে ফিরছে স্বাভাবিক অবস্থা। প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ফলে পরিস্থিতি অনেকটা অনুকূলে। তাছাড়া প্রবাসীরও কর্মস্থলে কাজ করার সুযোগ পাচ্ছেন। আমরা 3 মাস মাহবুল্লাতে লকডাউনে থাকা অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলেছি এবং এদেশের সরকারের নিয়ম কানুন মেনে চলায় আমরা করোনাকে
ভয় পাইনি, করোনাকে জয় করতে পেরেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে 9 জুলাই বৃহস্পতিবার সকাল 5টা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। 3 মাস ঘরে বন্দী থাকা প্রবাসীরা সরকারের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সারা বিশ্বের সাথে সাথে কুয়েত সরকারও এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কুয়েত স্বাস্থ্য খাত সেই যুদ্ধে এখন বিজয়ের পথে। প্রবাসীদের শত কষ্টেও সরকারের দেওয়া নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার কারণে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ফলেই তাদের লকডাউন অঞ্চলগুলো খুলে দেওয়া হয়েছে। এতে সকল প্রবাসীরা অনেকটাই আনন্দিত। এখন আমাদের কুয়েতে অসুস্থতার চেয়ে সুস্থতার হার অনেক বেশি। আশা করি আমাদের এই লকডাউনে আর বেশি দিন থাকতে হবে না। এদিকে সারা কুয়েতে রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত 9 ঘন্টা কারফিউ অব্যাহত থাকবে। ফরওয়ানি অঞ্চলের লকডাউন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমাদের পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারা যে ছিনিমিনি খেলছে, পজিটিভ থাকলে নেগেটিভ বলছে, নেগেটিভ থাকলে পজিটিভ বলছে। হসপিটালগুলো সেরকম কোনো রিপোর্ট দিচ্ছে না, ভুল তথ্য দিয়ে আমাদেরকে আরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভুয়া কোভিড রিপোর্ট দিয়ে কোটি টাকার ব্যবসা করার রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ, প্রধান কার্যালয় সিলগালা, চেয়ারম্যান শাহেদের কুকীর্তি ফাঁস। ইতালিতে ফেরা অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি করোনা পজিটিভ, ঢাকার সঙ্গে বিমান চলাচল বন্ধ 1 সপ্তাহ, ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মত বিশেষজ্ঞের। একদিনে আরো 55 জনের মৃত্যু, শনাক্ত 3027 জন। বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকেই তাকিয়ে বিএনপি, পরিবারই ঠিক করবে পরবর্তী পদক্ষেপ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।